আগের লেকচারে লাইটটা চলে গেছিল আসলে, তাই জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল। তো চলো যেখানে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করছি। তো এই অঙ্কটা আমরা করছিলাম এবং এক্স এর সঙ্গে টি এর রিলেশন দেওয়া ছিল। তো আমি এখানে ফার্স্টে এক্স এর ভ্যালুকে সেপারেটলি বের করেছি। এখানে রুট এক্স ইকুয়ালস টু টি প্লাস 7 দেওয়া আছে, আমি এক্স এর ভ্যালু বের করেছি। তারপরে এক্সকে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে ভেলোসিটি পেয়েছি। তারপরে ভেলোসিটিকে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন পেয়েছি। তো অ্যাক্সিলারেশন আমার 2 বেরিয়েছে। এখন আমাকে দেখতে হবে যে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট। দেখো, বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। তুমি কোথাও দেখতে পাচ্ছ ভেলোসিটির সঙ্গে টি এর ইনভার্স রিলেশন? এই তো, এটা হচ্ছে ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন। আমি যদি এখানে করি ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 ইন্টু টি প্লাস 7। তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2t প্লাস 7। তাহলে কোথাও না কোথাও ভেলোসিটির সঙ্গে টাইমের ডাইরেক্ট রিলেশন, ভেলোসিটির সঙ্গে টাইমের প্রপোর্শনাল রিলেশন, মানে ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তো তুমি এটাকে যদি ছেড়ে দাও আপাতত, আমি এটা বুঝতে পারলাম ভি প্রপোর্শনাল টু টি হবে। এখানে আমার ভি প্রপোর্শনাল টু টি হবে। তাহলে অপশন এ তো আমার হবে না। অপশন বি কি বলছে? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটাও হবে না। অপশন সি কি বলছে? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু রুট আন্ডার টি, এটাও হচ্ছে না। তাহলে অবভিয়াস ব্যাপার অপশন 4 কারেক্ট অপশন হবে। অপশন 4 কি বলছে? দ্য পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তুমি দেখতে পাচ্ছ এখানে এ ইকুয়ালস টু 2 বেরিয়েছে। তো এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছো? তো এই অঙ্কগুলো সহজেই করা যায়। দেখো, এতক্ষণ ধরে আমরা যতগুলো অঙ্ক করলাম তার মোরাল অফ দ্য স্টোরি কি বলতো? তার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাকে পজিশন বলে দেওয়া ছিল, বা ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া ছিল। এইখান থেকে আমাকে ভেলোসিটি বের করতে বলছিল। এবার ভেলোসিটি থেকে আমাকে কোথাও অ্যাক্সিলারেশন বের করতে বলছিল। এবারে তুমি লক্ষ্য করে দেখো, পজিশন বা ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া থাকলে যদি আমাকে ভেলোসিটি বের করতে হয় তাহলে সিম্পল আমি ডেরিভেটিভ করব। এখানে আমি ডেরিভেটিভ করব। ভেলোসিটির থেকে যদি অ্যাক্সিলারেশন বের করতে বলে তাহলে সিম্পল আমি ডেরিভেটিভ করব। এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করেছিলাম সেখানে আমি সিম্পল ডেরিভেটিভ, পজিশন বা ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকলে ভেলোসিটি বের করার জন্য আমি ডেরিভেটিভ করেছিলাম, অর্থাৎ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু আমি ডিএস বাই ডিটি করছিলাম। যখন আমি অ্যাক্সিলারেশন বের করছিলাম তখন ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু আমি ডিভি বাই ডিটি বের করছিলাম। তারপরে তোমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল যে যখন ভেলোসিটি ইকুয়ালস টু 0 তখন পার্টিকেলের পজিশন কি ছিল, যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 তখন পার্টিকেলের ভেলোসিটি কি ছিল, টি ইকুয়ালস টু সাপোজ করো টি এর কোনো একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমার অ্যাক্সিলারেশন কত, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমার ভেলোসিটি কত, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমার পজিশন কত। এই ধরনের অঙ্কগুলো এতক্ষণ ধরে আমরা করছিলাম। এবারে সাপোজ করো তোমাকে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, তোমাকে ভেলোসিটি বের করতে হবে, আর সেখান থেকে তোমাকে পজিশন বা ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। অ্যাক্সিলারেশন থেকে তুমি ভেলোসিটি কি করে পাবে, আর ভেলোসিটি থেকে তুমি পজিশন বা ডিসপ্লেসমেন্ট কি করে বের করবে? আমরা প্রত্যেকে জানি যে ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ।
যদি ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করে ভেলোসিটি পাওয়া যায়, তাহলে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। এটা আমরা বেসিক ম্যাথসে দেখে এসেছি। প্লাস আমি যখন তোমাদেরকে ভেলোসিটি পড়াই সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভেলোসিটিকে কি করে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। দেখানো জিনিস এগুলো, মানে এগুলো পুরোনো জিনিস, যারা ভালো করে করে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে আমার ডেরিভেটিভের রিভার্স প্রসেস। ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে যদি ভেলোসিটি পাই, তাহলে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। তাহলে ভেলোসিটি থেকে যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, যদি অ্যাক্সিলারেশন থেকে আমাকে যদি ভেলোসিটি বের করতে বলে, তাহলে সিম্পল আমি আবার এখানে ইন্টিগ্রেশন করব। কেন? দাঁড়াও, আমি কি বললাম? ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে যদি ভেলোসিটি পাওয়া যায়, তাহলে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়। তাহলে ভেলোসিটি থেকে যদি আমাকে ডিসপ্লেসমেন্ট পেতে হয়, তাহলে সিম্পল আমি ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করব। ঠিক আছে? এবারে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন পাওয়া যায়, তাহলে অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে ভেলোসিটি পাবো। তাহলে অ্যাক্সিলারেশন থেকে যদি আমাকে ভেলোসিটিতে আসতে হয়, তাহলে ইন্টিগ্রেশন করব। যেমন ডিসপ্লেসমেন্ট এস, ইকুয়ালস টু আমি কি লিখেছিলাম? এস ইকুয়ালস টু লিখেছিলাম ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ঠিক সেরকম ভেলোসিটিকে যদি আমি মানে আমি কি বললাম, অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে ভেলোসিটি পাই, তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি লিখতে পারি। কেন হচ্ছে সেটা আমি তোমাকে পরে বলছি। আপাতত এটুকু বোঝো যে ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে মানে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে যদি অ্যাক্সিলারেশন পাই, তাহলে অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে আমি ভেলোসিটি পাবো। তাই জন্য যখন অ্যাক্সিলারেশন থেকে যখন আমাকে ভেলোসিটি বের করতে দেবে, তখন সিম্পল ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি করবো। ঠিক আছে? আমি গ্রাফ দিয়ে বোঝাচ্ছি এটা কেন হয়। আপাতত এটুকু জেনে রাখো, আপাতত এটুকু শর্ট, মানে জাস্ট রিলেশনটা বোঝার জন্য আমি তোমাকে এটা বোঝালাম। ঠিক আছে? এটা বেসিক্যালি ভি কে রিপ্রেজেন্ট করে না, এটা বেসিক্যালি চেঞ্জ ইন ভেলোসিটি বা ডেল্টা ভি কে রিপ্রেজেন্ট করে। আমি তোমাকে এখন বোঝাচ্ছি, জাস্ট এইখানে রিলেশন গুলো বোঝার চেষ্টা করো, তাহলেই হবে আপাতত। এবারে দেখো, সাপোজ করো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন এ, এইদিকে আছে টাইম টি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ। এই যে এরিয়াটা, এটা যদি আমার T1 হয়, এটা যদি আমার T2 হয়, এই যে এরিয়া, এই যে এরিয়া, এই এরিয়াটা কত হবে? এই এরিয়া
এই যে এরিয়াটা, এরিয়া ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এটি কার্ভ, এটি কার্ভ টাইম অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়াটা করবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি। এখন তুমি লক্ষ্য করে দেখো এ ইজ ইকুয়াল টু কি হয়, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হয়, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি হয়। এখন যদি আমি ডিভি কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা এ ডিটি হচ্ছে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি, আর ইন্টিগ্রেশন অফ এডিটি মানেই হচ্ছে আমার ডিভি। এখন ডিভি মানে কি, ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ইন টাইম ডিটি, যেখানে ডিটি ইজ ভেরি স্মল। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই ডিটি টাইম ইন্টারভ্যালে ভেলোসিটি কি অ্যামাউন্টে চেঞ্জ হয়েছে সেটা ডিভি রিপ্রেজেন্ট করছে। এখন এটা তো টি1, এটা তো টি2, তাহলে এই টোটাল এরিয়াটা কত হবে? আমি যেহেতু এই ইন্টিগ্রেশনটা টি এর রেসপেক্টে করেছি, তাই জন্য টি এর যে লোয়ার লিমিট হবে, এখানে টি এর লোয়ার লিমিটটা আমার টি1 হবে, টি এর আপার লিমিটটা আমার টি2 হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা আমি করেছি, এই যে ইন্টিগ্রেশনটা আমি করেছি, এই ইন্টিগ্রেশনটা কি রিপ্রেজেন্ট করবে? এই ইন্টিগ্রেশন অফ এ ডিটি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, যেখানে টাইম লিমিটটা হচ্ছে টি1 থেকে টি2, যেহেতু ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি কি রিপ্রেজেন্ট করছে? ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি রিপ্রেজেন্ট করছে যে ডিটি এই টাইম ইন্টারভ্যালে আমার ভেলোসিটিটা কতটা পরিমাণে চেঞ্জ হয়েছে। তাহলে এটা আমার কি রিপ্রেজেন্ট করবে? আমি যদি এইখানে ইন্টিগ্রেশনের যদি লিমিট বসিয়ে দিই, ইন্টিগ্রেশনের যদি লিমিট বসিয়ে দিই, এখানে যদি টি1 দিই আর এখানে যদি টি2 দিই, তাহলে এই ইন্টিগ্রেশন অফ এ ডিটি যার লোয়ার লিমিট হচ্ছে টি1 আর আপার লিমিট হচ্ছে টি2, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে যে টি1 থেকে টি2 এই টাইম ইন্টারভ্যালে আমার নেট চেঞ্জ ইন ভেলোসিটি কত হয়েছে। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে চেঞ্জ ইন velocity in time interval t2 minus t1। তাহলে এটা আমার কি রিপ্রেজেন্ট করছে? এটা আমার ইন্টিগ্রেশন অফ এডিটি, যেখানে টি এর লোয়ার লিমিট হচ্ছে টি1 আর আপার লিমিট হচ্ছে টি2, এটা কি রিপ্রেজেন্ট করছে চেঞ্জ ইন ভেলোসিটি ইন টাইম ইন্টারভাল টি2 মাইনাস টি1। অর্থাৎ এই যে এরিয়াটা, এটা আমার চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। এটা আমার চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে ইন টাইম t2 মাইনাস t1। তাহলে এইখান থেকে আমি এভারেজ ভেলোসিটি বের করতে পারবো। এভারেজ ভেলোসিটির কনসেপ্টটা কি? দাঁড়াও, এভারেজ ভেলোসিটির কনসেপ্টটা কি? এখন এভারেজ ভেলোসিটি, এ এভারেজ ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ ইন
ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। নেট চেঞ্জ ইন ভেলোসিটি আমার কি রিপ্রেজেন্ট করবে? নেট চেঞ্জ ইন ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে ইন্টিগ্রেশন অফ এ ডিটি ফ্রম টাইম t1 টু t2। আর এই যে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে সেটা কত টাইমে চেঞ্জ হয়েছে? না t2 মাইনাস t1 এই টাইমে চেঞ্জ হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার এ এভারেজ, এটাই হচ্ছে আমার এ এভারেজ। কি বলছি বুঝতে পারলে? তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন ইন টাইম ইন্টারভাল t2 মাইনাস t1 কত হবে? না t2 মাইনাস t1 এই টাইম ইন্টারভালে আমার নেট চেঞ্জ ইন ভেলোসিটি কত হয়েছে, আর সেই নেট চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ ডিটি, যার লোয়ার লিমিট হবে মানে টি এর আমার ইন্টিগ্রেশনটা হয়েছে টি এর রেসপেক্টে, সেখানে টি এর লোয়ার লিমিট হচ্ছে t1 আর আপার লিমিট হচ্ছে t2। আর ইন্টিগ্রেশন অফ এ ডিটি কি রিপ্রেজেন্ট করছে? না t1 থেকে t2 এই টাইম ইন্টারভালে আবার নেট চেঞ্জ ইন ভেলোসিটি কতটা হয়েছে ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখান থেকে যে মনে রাখার জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এ এভারেজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, যেখানে আমার টাইমের লোয়ার লিমিট হবে t1, আপার লিমিট হবে t2, টাইমের লোয়ার লিমিট হবে t1 আর আপার লিমিট হবে t2। বাস। তো তুমি যে কোনো একটা ফর্মুলা মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, চলো নোট করে নাও আগে আপাতত। যাই হোক, তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ এডিটি এটা আমার নেট চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য আমি ডেল্টা ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, বাস এই জিনিসটা খেয়াল রাখবে। আর এখান থেকে অঙ্ক করা যায়, দেখো অঙ্ক করাই তোমাদেরকে। ফার্স্টে এই অঙ্কতে আসি। কি বলছে? বডি ইজ মুভিং উইথ ভেরিয়েবল অ্যাক্সিলারেশন এ অ্যালং এ স্ট্রেট লাইন। ভেরিয়েবল অ্যাক্সিলারেশন বলেছে, এখানে অ্যাক্সিলারেশনটা ভেরিয়েবল বলেছে। ভেরিয়েবল অ্যাক্সিলারেশন এ অ্যালং এ স্ট্রেট লাইন, দ্য এভারেজ অ্যাক্সিলারেশন অফ দ্য বডি ইন টাইম ইন্টারভাল t1 থেকে t2। আমি এইমাত্র এভারেজ অ্যাক্সিলারেশন বের করেছি, এইমাত্র এভারেজ অ্যাক্সিলারেশন বের করেছি। না এভারেজ অ্যাক্সিলারেশন এ এভারেজ ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি বাই নেট চেঞ্জ ইন টাইম ডেল্টা টি। ডেল্টা ভি মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি, যার লোয়ার লিমিট হবে t1 আর আপার লিমিট হবে t2, আর নেট চেঞ্জ ইন টাইম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিটি, যার লোয়ার লিমিট হবে t1, আপার লিমিট হবে t2। এখন তুমি লক্ষ্য করে দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা কত হবে? d2 মাইনাস t1 হবে। তাহলে আলটিমেট এ এভারেজ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? এ এভারেজ ইজ ইকুয়াল টু দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ এডিটি লোয়ার লিমিট t1 আপার লিমিট t2 বাই t2 মাইনাস t1। এই হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে এইখানে আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। সহজ জিনিস। এই যে এ এভারেজ রয়েছে না, তুমি এখানে এ এভারেজকে লিখতে পারো এ এভারেজ ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। আর এটা হচ্ছে আমার ডেল্টা ভি এর ভ্যালু। এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে আমার ডেল্টা ভি এর ভ্যালু, আর এই পুরো জায়গাটা হচ্ছে আমার ডেল্টা টি এর ভ্যালু। আমি আরেকবার লিখে দিচ্ছি, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, টাইম লিমিট হচ্ছে t1 থেকে t2, আর নেট চেঞ্জ ইন টাইম ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে t2 মাইনাস t1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিটি,
যার লোয়ার লিমিট হচ্ছে t1 আর আপার লিমিট হচ্ছে t2। কারণ dt কে যদি ইন্টিগ্রেট করো তাহলে t আসবে, যার লোয়ার লিমিট আমার t1 আসবে আর আপার লিমিট t2 আসবে। তুমি এটাকে ইন্টিগ্রেট করো, তুমি t2 - t1 ই পাবে। ঠিক আছে, চলো নেক্সট। যারা এই জায়গাটা বুঝতে পেরে গেছো তাদেরকে এরপর থেকে যে জিনিসগুলো করাবো তাদের একদম পুরো মাখন লাগবে। তুমি দেখো করাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এইখানে কি বলছে, ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু রুট আন্ডার এক্স। আমাকে বলে দিয়েছে ভেলোসিটি প্রপোর্শনাল টু রুট আন্ডার এক্স। তাহলে ভি প্রপোর্শনাল টু রুট আন্ডার এক্স, দেন which of the following function is correct for the position time relation। এখন ভি এর সঙ্গে এক্স এর রিলেশন দিয়েছে, আর তোমরা প্রত্যেকে জানো যে ভি এর সঙ্গে যদি এক্স এর রিলেশন দেওয়া থাকে আর আমাকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে আমি আগে স্কোয়ার করব, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স হবে। ঠিক আছে, এখন 2v dvdx ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এক্স এর ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ তো 1 হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট আসছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই যে ভি ডিভিডিএক্স এটা তো অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে, এটা তো আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 2 ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কে আসছে। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু k/2 ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট আসছে। তাহলে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি লিখতে পারি। এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো আমার এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবারে দেখো এখানে দেখো এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর এ কেই আমি লিখি ডিভি বাই ডিটি। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, এ ইন্টু ডিটি হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ইন্টিগ্রেশন যদি করি, এখানে যদি ইন্টিগ্রেট যদি করি আর এখানে যদি ইন্টিগ্রেট যদি করি, সাপোজ করো এখানে তো কিছু বলে দেওয়া নেই যে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে পার্টিকেলটা কোথায় ছিল। ঠিক আছে, তো আমি এখন টাইম লিমিট বসাবো না, নর্মাল আমি ইনডেফিনিট ইন্টিগ্রাল করব। ইন্টিগ্রেশনের খাতাটা খুলে দেখবে, নোটসটা খুলে দেখো, ইনডেফিনিট ইন্টিগ্রাল করেছি। আমি সেখানে বলেছিলাম যে টাইম মানে এখানে যদি ইন্টিগ্রেশনের যদি কোনো লিমিট না থাকে তাহলে ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট আসে যেটাকে আরবিটারি কনস্ট্যান্ট বলি। তাহলে এটা ডিভি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ভি আসবে, এটা তো কনস্ট্যান্ট, আমার এটা তো কনস্ট্যান্ট, তাই এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে ইন্টু ডিটি। আচ্ছা ডিভি ছাড়ো, এটাকে আমি ছাড়ো। তাহলে ভি এটা কনস্ট্যান্ট, ডিটি এর ইন্টিগ্রেশন টি হয়, আর আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এখানে সি আসবে। এবারে ভি কে যদি ফার্দার ডেরিভেটিভ করি, ভি কে আমি ডিএক্স বাই ডিটি লিখতে পারি। ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এ টি প্লাস সি লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে আমাকে সি এর কোনো ভ্যালু বের করতে বলেনি, আমাকে দেখাতে বলেছে যে পজিশনের সঙ্গে টাইমের কি রিলেশন, তাহলে আমি সি এর মানটাকে 0 ধরে আপাতত কাজ করতে পারি। তাই জন্য আমি সি এর মানটাকে আমি 0 অ্যাজিউম করে নিলাম। তাই জন্য সি এর মানটাকে আমি 0 অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে dx ইজ ইকুয়াল টু ভি ডিটি ইজ ইকুয়াল টু এ টি প্লাস সি ডিটি। আবার যদি ইন্টিগ্রেশন করো তাহলে dx এর ইন্টিগ্রেশন কি আছে, x আছে, এটা তো কনস্ট্যান্ট, এ তো আমার কনস্ট্যান্ট,
তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ এ ইন্টু ইন্টিগ্রেশন অফ টি ডিটি প্লাস সিটা কনস্ট্যান্ট দি ইন্টিগ্রেশন অফ ডিটি কত আসছে? এটা হচ্ছে এ স্কোয়ার বাই 2 প্লাস টিটি, এটা আমার এক্স ইজ ইকুয়াল টু আসছে। আমি আবার বলছি বেসিক ম্যাথস, কিন্তু এটা হচ্ছে বেসিক ম্যাথস, এখানে কিন্তু অত ঘাবড়াবার কোনো দরকার নেই। নর্মাল আমাকে ভি প্রপোর্শনাল টু রুট এক্স বলেছিল, আমি জানি ভি এর সঙ্গে এক্স এর যদি রিলেশন থাকে তাহলে অ্যাক্সিলারেশন যদি বের করতে হয় তাহলে আমাকে স্কোয়ার করতে হয়, আমি স্কোয়ার করেছি, দিয়ে অ্যাক্সিলারেশনের ভ্যালু আমি কনস্ট্যান্ট পেয়েছি। এবারে অ্যাক্সিলারেশনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশনকে ডিভি বাই ডিটি লিখতে পারি, দিয়ে ডিভিকে আমি ইন্টিগ্রেট করে ভি ইজ ইকুয়াল টু এটি পেয়েছি। ঠিক আছে, এবারে ভি কে ফার্দার ডেরিভেটিভ করেছি কারণ আমি জানি ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স এর ভ্যালু এমনি করে আমি বের করেছি, দিয়ে ইন্টিগ্রেশন করে আমার এটা এসেছে। আবার তুমি লক্ষ্য করে দেখো এখানে এক্স এর সঙ্গে টি স্কোয়ারের রিলেশন আছে, এখানে এক্স এর সঙ্গে টি স্কোয়ারের রিলেশন রয়েছে, তাই জন্য আমার এখানে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার এটা অ্যান্সারে আসবে। এটাকে আরো সহজভাবে করা যেতে পারে, আমি করে দেখাচ্ছি। ধরো হ্যাঁ দেখো দেখো এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো এখন এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, ইজ ইকুয়াল টু এ, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। আমি আপাতত কোনো কনস্ট্যান্টকে কনসিডার করছি না, তাহলে এখানে ইন্টিগ্রেশন করো, এখানে ইন্টিগ্রেশন করো, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়েছে। ডিভি কে ইন্টিগ্রেশন করে কি আসে? ভি আসে, আর ডিটি কে ইন্টিগ্রেশন করে কি আসে? টি আসে। এখন ভি ইজ ইকুয়াল টু কি হয়? ডিএক্স বাই ডিটি হয়, এটা ইজ ইকুয়াল টু কি আসে? এটি আসে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসছে? এ ইন্টু টি ইন্টু ডিটি। এখানে ফার্দার যদি ইন্টিগ্রেশন করো, এখানে ফার্দার যদি ইন্টিগ্রেশন করো, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়েছে। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত আসবে? এক্স আসবে। এ টি ডিটির ইন্টিগ্রেশন কত আসবে? টি স্কোয়ার বাই 2 আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার আসছে, তাহলে এক্স এর সঙ্গে কোথাও না কোথাও টি স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন, তাহলে এক্স এর সঙ্গে টি স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন বুঝতে পেরে গেলাম। দেখো তাই জন্য এক্স প্রপোর্শনাল টি স্কোয়ার হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা তোমাদের কঠিন লাগবে, আমি জানি কঠিন লাগবে, কারণ কেন? এখানে ইন্টিগ্রেশন রয়েছে। ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অঙ্কটা কিন্তু কঠিন নয়, ফিজিক্স তো শুধুমাত্র এই লাইনে ছিল, ফিজিক্স শুধুমাত্র এইখানে আছে। ভি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স, এইখানে ফিজিক্স রয়েছে। ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, এখানে ফিজিক্স রয়েছে। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, এইখানে ফিজিক্স রয়েছে। এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এখানে ফিজিক্স রয়েছে। তো এইটুকু জায়গাতে ফিজিক্স রয়েছে, বাদবাকি পুরো অপারেশনটা কিন্তু বেসিক ম্যাথস থেকে আসছে। তো এই জায়গাগুলো বারবার ধরে বলছি ইন্টিগ্রেশন ভালো করে করতে হবে, না হলে কিন্তু কাইনেমেটিক্স ভালো করে করতে পারবে না। তো ফিজিক্সটা কঠিন এই জন্য লাগে না যে ফিজিক্সটা কঠিন, তুমি যদি অঙ্ক ভালো না পারো তাহলে ফিজিক্স তোমার কঠিন লাগবে, কারণ পুরো অপারেশনটাই তো বেসিক ম্যাথ দিয়ে হচ্ছে না। যাই হোক, নোট করে নাও, এই অঙ্কগুলো এক দুবার প্র্যাকটিস করলে তুমি এমনিই করতে পারবে, একদম সহজ জিনিস। আর চিন্তা করার দরকার নেই, আজকের লেকচারের শেষে আমি তোমাকে মুখস্থ করিয়ে দেবো যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হলে কি হয়, একদম মুখস্থ হয়ে যাবে। এইখান থেকে শর্ট ট্রিকও তুমি মনে রাখতে পারো যে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাক্সিলারেশন যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে পজিশনের সঙ্গে টাইমের স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন হয়। ঠিক আছে, এখান থেকে তুমি মুখস্থ রাখতে পারো, তুমি এই জায়গাগুলো মুখস্থ রাখতে পারো। যদি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে পজিশন প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়, বা এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়। এটা তুমি মুখস্থ রাখতে পারো। মুখস্থ কি? এটা মুখস্থ রাখলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমি তোমাকে করে দেখাচ্ছি কেন হচ্ছে। সাপোজ করো এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার পড়লে, এরপরে ভি যখন বের করছো ভি ইজ ইকুয়াল টু কি হয়? ডিএক্স বাই ডিটি হয়, তাই তো? এবারে ডি
ডিটি যেহেতু পজিশনের সঙ্গে টাইমের স্কোয়ারের রিলেশন, তাহলে তুমি যদি টি স্কোয়ারকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে 2t আসবে। তার মানে কোথাও না কোথাও ভি এর সঙ্গে টি এর আমার ডাইরেক্ট রিলেশন হবে। কি বলছি বুঝতে পারছো? দেখো টি স্কোয়ারকে যখন আমি দেখলাম যে পজিশনের সঙ্গে টাইমের স্কোয়ারের রিলেশন, তো আমি এক্স কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে ভি পাবো, আর টি স্কোয়ারকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে টি পাবো। ঠিক সেরকম আবার যদি অ্যাক্সিলারেশন বের করি, অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি যদি বের করি, আর টাইমকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে টি এর ডেরিভেটিভ কি হয়? 1 হয়। তার মানে কোথাও না কোথাও এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট চলে আসবে। তুমি এইখান থেকেও মুখস্থ রাখতে পারো, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। এই রিলেশনটা ইউজ করে আমি বলতে পারি যে ভি এর সঙ্গে টি এর কি রিলেশন? ডাইরেক্ট রিলেশন হবে, কারণ টাইমের স্কোয়ারকে টি স্কোয়ারকে একবার ডেরিভেটিভ করলে টি পড়ে থাকে। আবার এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এই কনসেপ্টটা ইউজ করে আমি এখান থেকে বলতে পারি এটাকে যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে এ এর সঙ্গে টি টু দা পাওয়ার জিরোর রিলেশন, কারণ টি কে একবার যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে 1 আসে। জেনারেলি ডেরিভেটিভ করলে টি এর পাওয়ারটা 1 করে কমতে থাকবে। টি স্কোয়ারের ডেরিভেটিভ করেছি, পাওয়ারটা 1 কমেছে, টি স্কোয়ার থেকে টি হয়েছে। টি কে একবার ডেরিভেটিভ করেছি, টি এর পাওয়ার 1 থেকে 0 হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এ প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 0, তার মানে কোথাও না কোথাও এ এর সঙ্গে টি এর রিলেশন নেই। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এ ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট হবে। এই তো জিনিস, সহজ সহজ জিনিস। তাহলে মুখস্থ হয়ে গেল, যেখানে যেখানে এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে সেখানে সেখানে আমার পজিশনের সঙ্গে টাইমের স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন থাকবে। এটাও দেখো আবার বলছি, যখন তুমি ডেরিভেটিভ করছো, যখন তুমি ডেরিভেটিভ করছো তখন ইন ইচ স্টেপ পাওয়ার অফ টি ডিক্রিজ বাই 1। যখন তুমি ডেরিভেটিভ করছো তখন প্রত্যেকটা স্টেপে টি এর পাওয়ার 1 ঘর করে কমতে থাকছে। তাই জন্য যখন তুমি এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার করলে তখন ভি প্রপোর্শনাল টু টি আসছে, আর অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 0 আসছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আসছে। কারণ ভি কে একবার ডেরিভেটিভ করে তুমি এক্স কে একবার ডেরিভেটিভ করে তুমি ভি পাচ্ছ, টাইমের স্কোয়ার ছিল, একবার ডেরিভেটিভ করে পাওয়ারটা 1 ঘর কমেছে। আবার ভি কে তুমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন পাচ্ছ। এখন ভি প্রপোর্শনাল টু টি ছিল, তাই জন্য টি কে যখন তুমি একবার ডেরিভেটিভ করলে তখন পাওয়ারটা 1 ঘর কমে গেল। এইগুলো হচ্ছে লজিক। দেখো না, এখানে পাওয়ারটা এক কমলো, এখানেও পাওয়ারটা 1 কমলো। তুমি কি করলে? এখান থেকে এখানে একবার ডেরিভেটিভ করলে, এখান থেকে আরেকবার ডেরিভেটিভ করলে। ঠিক আছে, এবারে তুমি যখন ইন্টিগ্রেট করবে, এবারে তুমি যখন ইন্টিগ্রেট করবে, যখন তুমি ইন্টিগ্রেট করছো
তখন কি হচ্ছে, ইন ইচ স্টেপ পাওয়ার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ বাই 1। এইখানে কি হচ্ছিল, ডেরিভেটিভে পাওয়ার ডিক্রিজ করেছিল, ইন্টিগ্রেশনে কি হচ্ছে, পাওয়ারটা এখানে ইনক্রিজ করছে। তাই জন্য তুমি যখন a ইজ ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট পড়লে, বা a প্রপোর্শনাল টু যখন t টু দ্য পাওয়ার 0 পড়লে, আমি জানি যে v ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a dt হয়, ঠিক আছে, বা আমি আর বলছি না এটা। যখন তুমি a কে একবার ইন্টিগ্রেশন করে যখন v পাচ্ছ, যেহেতু ইন্টিগ্রেশন করলে পাওয়ারটা এক ঘর বেড়ে যায়, তাই জন্য v প্রপোর্শনাল টু t হচ্ছে। আবার v কে ইন্টিগ্রেশন করে তুমি পজিশন x পাচ্ছ বা ডিসপ্লেসমেন্ট পাচ্ছ, আর যেহেতু t কে একবার ইন্টিগ্রেট করবে, এখানে t এর পাওয়ার 1 আছে, ইন্টিগ্রেশন করলে পাওয়ারটা মানে এক ঘর বেড়ে যাবে, তাই t এর পাওয়ার কত হবে, t স্কয়ার হয়ে যাবে। এই তো জিনিস। এখানে দেখো পাওয়ারটা +1 হয়েছে, এখানে পাওয়ারটা +1 হয়েছে। তুমি এখানে একবার কি করেছো, ইন্টিগ্রেশন করেছো, এখানে কি করেছো, পাওয়ারটা এখানে আবার তুমি ইন্টিগ্রেশন করেছো বলে পাওয়ারটা এক করে বেড়ে গেছে, এখানে ডেরিভেটিভ করেছো বলে পাওয়ারটা এক করে কমে গেছে। তাহলে তুমি এখান থেকে দেখে ইজিলি বুঝতে পারবে যে কখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে, কখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে না। ধরো তোমাকে আমি একটা নিজের মন থেকে একটা কোয়েশ্চেন করতে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ করো যে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু টি, আমি যদি তোমাকে এটা বলে দিই, ধরো তোমাকে আমি যদি বলে দিই যে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু টি, তাহলে যদি বলি যে এক্স প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার এন যদি হয়, তাহলে ফাইন্ড ভ্যালু অফ এন। এই কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে এটা যদি তোমাকে করতে বলি, কি করে অঙ্কটা করবে? আমাকে বলেছে অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইমের ডাইরেক্ট রিলেশন, মানে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন বাড়ছে, আর সেই রিলেশনটা বলে দেওয়া আছে এ প্রপোর্শনাল টু টি তে। এখন বলছে পজিশনটা বা ডিসপ্লেসমেন্টটা টাইমের পাওয়ার এন এর সঙ্গে ডাইরেক্ট রিলেশন, তাহলে ফাইন্ড ভ্যালু অফ এন। তাহলে তুমি দেখো যে অ্যাক্সিলারেশন যদি টি এর সঙ্গে ডাইরেক্ট রিলেশন হয়, এ প্রপোর্শনাল টু যদি টি হয়, এ প্রপোর্শনাল টু যদি টি হয়, তাহলে ভি প্রপোর্শনাল টু টি স্কোয়ার হবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু টি কিউব হবে, তাহলে এন এর ভ্যালু আমার 3 আসবে। কেন? কারণ আমাকে এখানে একবার এখানে ইন্টিগ্রেশন করব, এখান থেকে এখানে এলে আরেকবার ইন্টিগ্রেশন করব, যেহেতু ইন্টিগ্রেট করছি তাহলে টাইমের পাওয়ারটা এক একক মানে এক ঘর করে বাড়ছে, সিম্পল জিনিস। তো এই হচ্ছে গল্প, শর্ট ট্রিক এখান থেকেই শর্ট ট্রিক হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা এবারে তুমি দেখো না, যদি এই অঙ্কটা যদি করা হয়, এবার তুমি ইজিলি বুঝতে পারবে যে যেহেতু এখানে a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, তাহলে a কোথাও না কোথাও a প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 0 ছিল, তাহলে v প্রপোর্শনাল টু t আসবে, তাহলে x প্রপোর্শনাল টু টি স্কোয়ার আসবে। তাহলে মুখোমুখি অঙ্ক হবে, মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নোট ডাউন করে নাও। তাহলে তুমি যদি নর্মাল মেথডে করতে চাও, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক বড়তে হয়। এবার তুমি যদি শর্ট ট্রিকে করতে চাও, তাহলে শর্ট ট্রিক তোমার এখানে তোমার চোখের সামনে আছে। এবারে যেখানে যেমন চাইবে তখন তোমাকে সেই অ্যাপ্রোচ নিতে হবে, ঠিক আছে? অত কষ্ট করার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, চলো নেক্সট অঙ্ক করাই। এখানে কি বলছে দেখো, বলছে ইনিশিয়াল ভেলোসিটি অফ পার্টিকেল ইজ ইউ এট টি ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমাকে বলে দিয়েছে যে টি ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলের ভেলোসিটি ইউ ছিল, তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে ভি ইজ ইকুয়াল টু ইউ ছিল, আমাকে বলে দিয়েছে। The acceleration a is given by a proportional to t to the power 3/2. The acceleration a is given by a t to the power 3/2.
তাহলে অ্যাক্সিলারেশন is equal to a into t to the power 3/2. কি বলেছে, which of the following relation is valid? v v v v, ঠিক আছে। তাহলে আমাকে যদি ভেলোসিটি পেতে হয়, আগে ভেলোসিটির পাওয়ারটা বের করি, ঠিক আছে। যেহেতু আমি এইমাত্র করলাম, তাই জন্য ভেলোসিটির পাওয়ারটা আগে একবার বের করে দেখি। দেখো, অ্যাক্সিলারেশন থেকে যদি ভেলোসিটিতে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টাইমের যে পাওয়ার সেটা কত বাড়বে, +1 বাড়বে, অর্থাৎ t টু দ্য পাওয়ার 3/2 +1 হবে। তাহলে এখানে t টু দ্য পাওয়ার 5/2 হবে। এখন t টু দ্য পাওয়ার 5/2 কোথায় কোথায় আছে দেখো, t টু দ্য পাওয়ার 5/2 এটাতে আছে, এটাতে আছে। তাহলে a আর b তো এমনি বাদ হবে না। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইভাবে আমি অপশনটাকে এলিমিনেট করতে পারি। এবারে আমাকে প্রুফ করে, যেহেতু আমাকে v এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখাতে হবে, তাহলে অবভিয়াস ব্যাপার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করছি। তো এটা জাস্ট আমি রাফ করলাম, ঠিক আছে। দেখো, তাহলে a is equal to a into t to the power 3/2, আর a মানেই কি হচ্ছে, dv by dt। তাহলে dv is equal to a into dt। তাহলে এটা হচ্ছে a into t to the power 3/2 into dt। এখন এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে আমাকে বলেছে a is given by এত। আচ্ছা, অ্যাক্সিলারেশনটা a বলেছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটা তো কনস্ট্যান্ট আমার, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলাম। t is equal to 0 তে ভেলোসিটিটা আমার u ছিল, t is equal to t তে ভেলোসিটিটা কত আমাকে জানতে চেয়েছে। এবারে তুমি দেখো, এই যে এটার যে ভ্যালু সেটা কত হবে, এটা আমার v মাইনাস u আসবে, এটা আমার কত আসবে, a ইন্টু টি টু দ্য পাওয়ার 3/2 + 1 মানে 5/2 ডিভাইডেড বাই 5/2। এটা হবে 0 থেকে t। তাহলে এক কথায় v is equal to u প্লাস 2/5 ইন্টু a ইন্টু টি টু দ্য পাওয়ার 5/2। দুয়ের 5 ইন্টু a ইন্টু টি টু দ্য পাওয়ার 5/2 অ্যান্সার। বাস। প্রসেস যদি জানা হয়ে যায়, প্রসেস যদি বুঝতে পেরে যাও, তাহলে অঙ্কগুলোতে সত্যিকারেরই কিছু নেই। এবার তো দুধ ভাতের মতো ব্যাপার হয়ে গেল। চলো নেক্সট। এবারে আমি চাইলে তোমাকে মন থেকে যা খুশি অঙ্ক দিতেই পারি। তোমাকে আমি বলতেই পারি যে অ্যাক্সিলারেশন এইভাবে বলতেই পারি, অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনের বিভিন্ন ভ্যালু তোমাকে বলে দিচ্ছি। সাপোজ করো প্রথমে অ্যাক্সিলারেশন একে আছে a is equal to at প্লাস b। দুয়ে করো অ্যাক্সিলারেশন a is equal to আছে a বাই t। তিনে করো অ্যাক্সিলারেশন a is equal to আছে
কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 2 সাপোজ করে নাও, তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে? সাপোজ করে আমি তোমাকে বললাম যে বের করতে, যে প্রত্যেক ক্ষেত্রে কি ছিল, টি ইজ ইকুয়াল টু 0-তে ভি ইনিশিয়াল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে কোনো একটা মোমেন্ট টি ইজ ইকুয়াল টু টি তে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত হবে জানতে চেয়েছে। তাহলে এক কথায় তোমাকে এইখানেও ভি বের করতে হবে, এখানেও ভি বের করতে হবে, প্রত্যেকটা অঙ্কতে তোমাকে ভি এর ভ্যালু বেসিক্যালি বের করতে হবে। প্রত্যেকটা অঙ্কতে ভি এর ভ্যালু বের করতে হবে। অঙ্কগুলো ইজিলি করা যায়, কোনো ব্যাপার না। তো একই প্রসেস, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, অঙ্কগুলো ইন্টিগ্রেশন তুমি বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? দেখো এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হচ্ছে, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি হচ্ছে, দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, এরপরে টি ইজ ইকুয়াল টু 0-তে ভি ইজ ইকুয়াল টু 0 ছিল, টি ইজ ইকুয়াল টু টি তে ভি এর ভ্যালু কত হবে? এবারে আমি ফার্স্টেরটাই করে দেখছি, ঠিক আছে? এবারে এ এর ভ্যালু যদি বসাও, এ কত হচ্ছে, এটি প্লাস বি, এটি প্লাস বি ইন্টু ডিটি, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। এবারে তুমি ইন্টিগ্রেশন করে তোমাকে অঙ্কগুলো করতে হবে, আমি আর করাচ্ছি না, ঠিক আছে? তোমাদের নেক্সট যেটা, তুমি এটাও করবে, এটাও করবে, এটাও করবে। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এইটা তোমাদের সিলেবাসে রয়েছে। মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, যারা এইগুলো ভালো করে বুঝতে পেরেছো তাদেরকে, তারা এখন যেটা আমি পড়াবো সেটা তারা ইজিলি বুঝতে পারবে। মানে আমি যে বললাম না, এই যে মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এটাই আমাদের সিলেবাসে আছে, মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। মোশন with constant acceleration। অর্থাৎ a ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট হবে, অর্থাৎ অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু আমার কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কোথাও না কোথাও dv বাই dt ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি আবার বলছি, যারা আগের লেকচার ভালো করে, মানে আগের নিউমেরিক্যালটা ভালো করে বুঝতে পেরেছো, অর্থাৎ এই প্রসেসটা যারা ভালো করে বুঝতে পেরেছো, এই যে এই প্রসেসগুলো যারা ভালো করে বুঝতে পেরেছো, তারা এখন খুব ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি, আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ইউ ছিল, অর্থাৎ এটা আমার ছিল ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কি হবে, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি হবে। এখানে ইন্টিগ্রেট করব, এখানে ইন্টিগ্রেট করব, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। আর তুমি দেখো টি ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকুলার ভেলোসিটি ইউ ছিল, টি ইজ ইকুয়াল টু টি-তে পার্টিকুলার ভেলোসিটি ভি বের করতে হবে। এই যে ইন্টিগ্রেশনটা আসবে সেটা আমার এখানে ভি মাইনাস ইউ আসবে ইজ ইকুয়াল টু এ, ডিটির ইন্টিগ্রেশন টি আসবে,
তাহলে এখান থেকে পেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেটা তোমাদের খুবই একটা চেনা পরিচিত ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমার খুব চেনা পরিচিত ইকুয়েশন। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে কোনো একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলে তাহলে তার ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন হচ্ছে এটা। এবারে আমাকে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তাহলে তুমি কি করবে? দেখো, আমি জানি ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, কারণ ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, আর ভি মানেই তো হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এটি, এখানে ডিসপ্লেসমেন্টকে বা পজিশনকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এইখান থেকে পেলাম ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি ইন্টু ডিটি। এবারে এইখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানেও ইন্টিগ্রেশন করতে হবে। সাপোজ করো টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা অরিজিন থেকে যাত্রা শুরু করেছে, মানে একদম অরিজিনে ছিল, আর টি ইজ ইকুয়াল টু টিতে টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা অরিজিনে ছিল, টি ইজ ইকুয়াল টু টিতে পার্টিকেলটা কোথায় থাকবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি এটা করতে পারি, ইউটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে ভেঙে এটা করতে পারি। এবারে ডিএস এর ইন্টিগ্রেশন কত হবে? ডিএস এর ইন্টিগ্রেশন এস হবে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে এস। ডিটি এর ইন্টিগ্রেশন কত হবে? টি হবে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি, এটা কনস্ট্যান্ট। টি এর ইন্টিগ্রেশন কত হবে? টি স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। তাহলে এখান থেকে আসছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটাও তোমাদের খুব পরিচিত একটা ইকুয়েশন, যে কোনো একটা মুহূর্ত, কোনো একটা টাইম টিতে আমার পজিশনটা কত হবে। ঠিক আছে, এবারে সাপোজ করো এখানে যদি আমি তোমাকে বলতাম যে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে পার্টিকেলটা অরিজিনে ছিল না, সাপোজ করো পার্টিকেলটা এস জিরোতে ছিল, আমি সাপোজ করো এটাকে আমি এস জিরো ধরছি, এটাকে আমি এস জিরো ধরলাম, এটাকে আমি এস জিরো ধরলাম, এটাকে আমি এস জিরো ধরলাম, এটাকে আমি এস জিরো ধরলাম। তাহলে এইখানে আমার এস মাইনাস এস জিরো আসতো। তাহলে বেসিক্যালি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্লাস এস জিরো আসতো, যেখানে এস জিরোটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে পার্টিকেলটা কোথায় ছিল। বাস এই হচ্ছে গল্প। তো এই যে এটা করলাম, এটা কি নতুন কিছু করলে তুমি? নতুন তো কিছু করনি। তো এইটা হচ্ছে যে ভালো অঙ্ক করতে পারবে তার কাছে এইগুলো করা কোনো ব্যাপার না, খুব সহজ জিনিস, কিন্তু এইখানেই ছেলে মেয়েদের গন্ডগোল হয়। যাই হোক, নোট করো তারপরে বলছি। তাহলে আমরা কি কি ইকুয়েশন দেখলাম? দেখলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হচ্ছে, আমরা দেখলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হচ্ছে, এবারে এটা কি? এটা হচ্ছে ভেলোসিটি অফ
particle at any time t, at any time t, এটা হচ্ছে position of particle at any time t, ঠিক আছে? এবারে দেখো, আমি তোমাকে বের করতে শেখাবো যে ডিস্টেন্স, আচ্ছা এটাকে তুমি বলতে পারো পজিশন অফ পার্টিকেল অ্যাট এনি টাইম টি, এটাও বলতে পারো, বা তুমি এটাকে বলতে পারো অর তুমি এটাকে লিখতে পারো যে ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল, ডিস্টেন্স traveled by particle at time t, বা তুমি এটাকে ডিসপ্লেসমেন্টও ভাবতে পারো। এটাও ভাবতে পারো। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান কখন হবে? যখন পার্টিকেল তার ডাইরেকশন অফ মোশন চেঞ্জ করবে না, ঠিক আছে? এবারে আমি ক্যালকুলেট করতে ইন্টারেস্টেড যে ডিস্টেন্স traveled by particle at nth সেকেন্ড, এটা আমি ক্যালকুলেট করতে ইন্টারেস্টেড। মানে nth সেকেন্ড, আমি থার্ড সেকেন্ড বলছি, মানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে। ধরো আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে টাইম স্কেল আমার, এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমার t ইজ ইকুয়াল টু 3। আমি থার্ড সেকেন্ড মানে কি? থার্ড সেকেন্ড মানে হচ্ছে আমার থার্ড সেকেন্ড মানে হচ্ছে এই টাইম ইন্টারভ্যাল, এই টাইমে, মানে t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু 3, মানে 2 সেকেন্ড জাস্ট যখন শুরু হলো, মানে দেখো 2 সেকেন্ড শেষ হয়েছে এখানে, আর 2 সেকেন্ড শুরু থেকে 3 সেকেন্ড শেষ হওয়ার মাঝের সময়টা হচ্ছে এটা থার্ড সেকেন্ড। তৃতীয়তম সেকেন্ডে মানে কি 2 সেকেন্ড শেষ হচ্ছে, মানে থার্ড সেকেন্ডের কাউন্টিং যখন থেকে স্টার্ট হচ্ছে, এই সময়ে আমার পার্টিকেল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে nth সেকেন্ডে, তো আমি যদি এটাকে আমি n ধরি, এটাকে আমি যদি n ধরি, তাহলে এটা হচ্ছে আমার n-1, ঠিক আছে? nth সেকেন্ডে পার্টিকেল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে এটা যদি বের করতে হয়, তাহলে আগে ভালো করে বোঝো, আমি তোমাকে বললাম যে থার্ড সেকেন্ডে পার্টিকেলটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে। থার্ড সেকেন্ডে পার্টিকেলটা যে ডিস্টেন্স ট্রাভেল করেছে s3, সেটা কত হবে না 3 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করেছে -2 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করেছে। 2 সেকেন্ডে পার্টিকেল গেছে এতটা ডিস্টেন্স, 3 সেকেন্ডে পার্টিকেলটা গেছে এতটা ডিস্টেন্স। দু সেকেন্ডে পার্টিকেল ট্রাভেল করেছে এত ডিস্টেন্স, 3 সেকেন্ডে পার্টিকেল ট্রাভেল করেছে এত ডিস্টেন্স,
এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল ইন 2 সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল ইন 3 সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল ইন 3rd সেকেন্ড। কি বলছি বুঝতে পারছো? মানে 2 সেকেন্ড শেষ হলো, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যালে পার্টিকেলটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবার তাহলে nth টাইমে পার্টিকেলটা যে ডিস্টেন্স ট্রাভেল করেছে Sn ইজ ইকুয়াল টু কত হবে? s অফ n মাইনাস s অফ n মাইনাস 1। তুমি এমনি করে বের করতে পারো, তুমি এমনি করে বের করতে পারো। তাহলে Sn তাহলে Sn is equal to Sn minus s of n minus 1। তাহলে t এর জায়গায় তুমি n বসাবে, t এর জায়গায় তুমি n বসাবে, u of, এখানে t এর জায়গায় n বসাবে, তাহলে un প্লাস হাফ অফ a ইন্টু t এর জায়গায় n স্কোয়ার লিখলাম, মাইনাস s of u minus 1 প্লাস হাফ অফ a ইন্টু n মাইনাস 1 হবে না, n মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটার থেকে আমি বেসিক্যালি এটাকে মাইনাস করব। কি করে মাইনাস করব? s কেন লিখলাম এখানে? u হবে এটা। একবার t এর জায়গায় n বসাবো আর একবার t এর জায়গায় n মাইনাস 1 বসাবো, তাহলেই গল্প শেষ। একবার t এর জায়গায় n বসাবো, s2 ইজ ইকুয়াল টু কত? t এর জায়গায় আমি 2 বসাবো, s2 মানে ut প্লাস হাফ অফ at স্কোয়ার, তো t এর জায়গায় একবার 2 বসাবো, s3 মানে t এর জায়গায় আমি 3 বসাবো, তাহলে 3rd সেকেন্ডে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে s3 মাইনাস s2, সেরকম ব্যাপার আর কি। তো এইখানে যদি কাটাকাটি করো তুমি দেখো এই যে un, এইখানে un, এটা মাইনাস un, এটা প্লাস un, তাহলে এইখানে nn কেটে যাবে, এখানে এই n, এখানে এই n কেটে যাবে, তাহলে এখানে মাইনাস ইউ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস ইউ, এখানে এটা হয়ে যাবে প্লাস ইউ। এবার তুমি দেখো প্লাস হাফ অফ a অফ n স্কোয়ার মাইনাস, এখানে আসছে, এর গল্প তো শেষ হয়ে গেছে, মাইনাস ইউটা মাইনাসে মাইনাসে প্লাস করে লিখেছি এখানে। এবারে শুরু হচ্ছে এর গল্প, মানে হাফ অফ a ইন্টু n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। দেখো এখানে হাফ অফ a অফ n স্কোয়ার, এখানেও দেখো হাফ অফ a অফ n স্কোয়ার, তার মানে এটা আর এটা আমার কেটে যাবে। দেখো এবারে এখানে আসছে u, এখানে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিয়ে এটা 2n মাইনাস 1 হয়ে যাবে। এটাই হচ্ছে nth সেকেন্ডে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করব তার ফর্মুলা। বুঝতে পারলে? এটাই হচ্ছে nth সেকেন্ডে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করব তার ফর্মুলা। এবারে এটাকে না ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, আমি করে দেখাচ্ছি। দেখো কি করে ইন্টিগ্রেশন দিয়ে করব। দেখো আমি কি জানি, ds দেখো আমি জানি ds ইজ ইকুয়াল টু ভি ডিটি। আমাকে যদি Sn বের করতে হয় তাহলে এটা হচ্ছে ds ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে v মানে কি হয়, u প্লাস at হয়, এটা হচ্ছে dt হয়, তার মানে t ইজ ইকুয়াল টু n মাইনাস 1 টাইমে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে s অফ n মাইনাস 1, s অফ
n মাইনাস ওয়ান, আর t ইজ ইকুয়াল টু n টাইমে আমি টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে এস এন। তাহলে আলটিমেট এস এন ইজ ইকুয়াল টু হচ্ছে এস অফ এন মাইনাস এস অফ এন মাইনাস ওয়ান, যেটা আমি এতক্ষণ ধরে করলাম। এবারে দেখো ইন্টিগ্রেশন অফ ইউ, ইউটা কনস্ট্যান্ট, ডিটি প্লাস এ কনস্ট্যান্ট, এটা হচ্ছে ডি ডিটি। এখানে n মাইনাস ওয়ান বসবে, এখানে n বসবে, এখানে n মাইনাস ওয়ান বসবে, এখানে n বসবে। তাহলে এটা কত হচ্ছে ইউ অফ n মাইনাস n মাইনাস ওয়ান, কারণ টি এর ইন্টিগ্রেশন ডিটি এর ইন্টিগ্রেশন কত হয়, টি হয়, দিয়ে লোয়ার লিমিট আপার লিমিট বসবে। বা এটা যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে করে দেখাচ্ছি। এটা হচ্ছে n মাইনাস ওয়ান, এটা হচ্ছে n, দিয়ে এটা হচ্ছে a, এটা হচ্ছে টি স্কোয়ার বাই টু, এটা হচ্ছে n মাইনাস ওয়ান, এটা হচ্ছে n। ডিটি এর ইন্টিগ্রেশন টি হয়, আর টি ডিটি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টু হয়। ঠিক আছে, হলো। এটা হলো। এবারে দেখো তাহলে এস এন ইজ ইকুয়াল টু ইউ, এটা হবে n মাইনাস n মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ, টি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসবে n স্কোয়ার মাইনাস n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এস এন ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ, এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস টু n প্লাস ওয়ান। তাহলে এইখানে n স্কোয়ার, এখানে n স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে এইখানে আলটিমেট এস এন যেটা আসছে সেটা হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ, মাইনাসে মাইনাসে প্লাস টু এন, আর এই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান। প্রুফড। তাহলে দেখো এটা আর এটা মিললো। হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যে এই ইন্টিগ্রেশনটা করতে পারবে না, বা ইন্টিগ্রেশনটা মনে হচ্ছে না স্যার ইন্টিগ্রেশনটা কঠিন, কিন্তু বিশ্বাস করো ইন্টিগ্রেশন যেই ভালো করে করতে পারবে সেই পরবর্তী ফিজিক্স গুলো ভালো করে করতে পারবে। আমি বলেছিলাম না যে এই কাইনেমেটিক্সে ডিসাইড করে দেবে তোমার ফিজিক্সটা স্ট্রং হবে না ফিজিক্সটা উইক থাকবে। তো এই ইন্টিগ্রেশন করতে পারাটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে প্রত্যেকটা অঙ্ক যদি ইন্টিগ্রেশন দিয়ে করতে পারো তাহলেই তোমার হোল অফ দা ফিজিক্স জুড়ে তুমি কিন্তু তার সুবিধা ভোগ করতে পারবে, কারণ সমস্ত ডেরিভেশন কিন্তু ইন্টিগ্রেশন দিয়েই হয়। কি বললাম বুঝতে পারলে? তো যাই হোক, প্রুফটা ইম্পর্টেন্ট বোর্ডস পয়েন্ট অফ ভিউ থেকে বা বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে, না হলে তোমাকে জাস্ট অ্যাপ্লাই করতে লাগে। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই পার্টিকেল ইন এন টাইম ইজ ইকুয়াল টু এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস ওয়ান, এটাই করতে লাগবে। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে। এস এন is equal to u plus half of a to n minus 1. All process. ঠিক আছে, এবারে দেখো যদি আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, এটা যদি অ্যাক্সিলারেশন হয় অর্থাৎ স্পিড যদি আমার ইনক্রিজ করে, তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হবে, আর এস এন ইজ ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস ওয়ান হবে। এই জিনিসটা খেয়াল রাখবে।
আর যদি আমার ডিসিলারেশন যদি হয় a ইজ ইকুয়াল টু ডিসিলারেশন যদি হয় অর্থাৎ স্পিড যদি আমার ডিক্রিজ করে তাহলে এখানে v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে, কারণ স্পিড তো সময়ের সঙ্গে সঙ্গে কমছে। তাহলে s ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার হবে, আর sn ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ a ইন্টু 2n মাইনাস 1 হবে। তাহলে আলটিমেট যে ফর্মুলা দাঁড়াচ্ছে, দাঁড়াবে সেটা হচ্ছে কখনো কখনো v ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি হতে পারে, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার হতে পারে, আর sn ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ অফ a ইন্টু 2n মাইনাস 1 হতে পারে। তোমাকে এগুলো দেখে ভ্যালুটা পুট করতে হবে। তোমাকে এই ভ্যালুগুলোই কিন্তু ভাবনা চিন্তা করে পুট করতে হবে যে কখন a ইজ ইকুয়াল টু প্লাস হবে, কখন a ইজ ইকুয়াল টু মাইনাস হবে। এটাও লিখে দিচ্ছি যে স্পিড যদি ইনক্রিজ করে তাহলে a ইজ ইকুয়াল টু পজিটিভ বসবে, আর স্পিড যদি ডিক্রিজ করে তাহলে a ইজ ইকুয়াল টু নেগেটিভ বসবে। বাস এই জিনিসটা মনে রাখলেই হবে। তুমি যদি এটা বসাতে পারো, তোমার যদি এটা এর সাইন বসাতে হয় তাহলে তুমি এটা মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। আর যদি তুমি সাইন বসাতে না চাও তাহলে তুমি এগুলো থেকে করতে পারো। দেখো স্পিড বাড়লে এটা প্লাস করবে, স্পিড কমলে এটাকে মাইনাস করবে, আর ওভারঅল সাম আপ করে যদি লিখতে চাই তাহলে এই হচ্ছে ব্যাপার। এবারে এইখান থেকে আরেকটা ফর্মুলা ডেরাইভ করা যায়, সেটা হচ্ছে কি দেখাচ্ছি। দেখো v ইজ ইকুয়াল টু কি হলো, v ইজ ইকুয়াল টু হলো u প্লাস এটি, v স্কোয়ার ইজ ইকুয়াল টু u প্লাস এটি তার হোল স্কোয়ার। তাহলে v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2u80 প্লাস a স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে করছি v স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা করছি u স্কোয়ার। এখানে এক কাজ করি, এখানে 2a যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকলো, ইউটি পড়ে থাকলো, এখানে হাফ পড়ে থাকবে, যেহেতু একটা a যেহেতু কমন নেওয়া হয়ে গেছে তাহলে এখানে a আর এখানে টি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, আর এই যে ফর্মুলা এটা তো এস এর ফর্মুলা, এটা তো এস ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এখানে আমি এটা এস লিখছি। তাহলে এইখান থেকে আমি আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে আমার কালেকশনে আরেকটা ফর্মুলা চলে এলো। যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। বুঝতে পারলে? এবারে এই যে ফর্মুলাগুলো আমি তোমাদেরকে প্রুফ করে দেখালাম, এর গ্রাফ দিয়েও প্রুফ হয়। ঠিক আছে, গ্রাফ দিয়ে কি করে প্রুফ করব, দেখো দেখো
এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি কার, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। আমি এইখানে ভিটাকে প্লট করেছি অ্যালং ওয়াই অ্যাক্সিস, এই টিটাকে প্লট করেছি অ্যালং এক্স অ্যাক্সিস, বাদ বাকি আমার জিনিস অ্যাজ ইউজুয়াল বসেছে এম এক্স প্লাস সি। y is equal to mx plus c, y is equal to mx plus c দেখতে এরকম হয়। আর আমরা প্রত্যেকে জানি যে এই যে এরিয়া, এই যে এরিয়া, এই যে এরিয়া, এই যে এরিয়া is equal to integration of v dt is equal to কি রিপ্রেজেন্ট করেছে, is equal to আমার ডিসপ্লেসমেন্ট কে রিপ্রেজেন্ট করেছে। বা এটাই হচ্ছে এস এর ভ্যালু। এবারে এই এরিয়াটা তো আমার জানা, কেন বলো তো, এটা তো ট্রাপিজিয়াম, যেখানে এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি, তাই না? এটা হচ্ছে আমার ইউ, তাহলে এটাও হবে আমার ইউ, এই পুরোটা আমার হবে আমার এটি। তাহলে এই যে পুরোটা যেটা হলো, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমার টি। তাহলে এই যে এরিয়া, এই যে এরিয়া, এটা হচ্ছে ইউটি, এটা তো আমার একটা রেক্টেঙ্গেলের মতো বিহেভ করছে, এটা হচ্ছে ইউটি, আর এটা ট্রায়াঙ্গেলের মতো বিহেভ করছে যার বেসটা হচ্ছে টি আর হাইটটা হচ্ছে এটি। তাহলে এরিয়াটা হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এটা হচ্ছে আমার হাফ অফ এটি স্কোয়ার। এই রেক্টেঙ্গেলটা কত হচ্ছে ইউটি, আর এটা কত হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এই যে পুরো এরিয়াটা পেলাম, এই পুরো এরিয়াটা পেলাম, এটা হচ্ছে ইউটি আর এটা হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আর এটাই তো আমার এস এর ভ্যালু, এটাই তো আমার এস এর ভ্যালু। যদি বুঝতে না পারলে তাহলে আমি আরেকবার বলছি, দেখো এই এরিয়াটাকে যদি আমি A1 নাম দিই, এই এরিয়াটাকে যদি A2 নাম দিই, এরিয়া মানে হচ্ছে এই রেক্টেঙ্গেলের এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, এটা হচ্ছে ইউটি। A2, এইটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ, বেসটা কত টি, হাইটটা কত এটি, দিয়ে কত হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার। টোটাল এরিয়া কত হচ্ছে, টোটাল এরিয়া আমার, টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু A1 প্লাস A2 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হচ্ছে। এই তো হচ্ছে গল্প, বুঝতে পারলে? তো এভাবে অনেক রকম ভাবে প্রুফ করে দেখানো যায়। আর তোমাদেরকে আমি আর আজকে বেশি কিছু পড়াবো না, শুধু হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? শুধু এই জায়গা থেকে হোমওয়ার্ক দেবো। দাঁড়াও।
এই জায়গা থেকে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? দেখো এই জায়গা থেকে হোমওয়ার্ক দেব। প্রথমে x ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t, x ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার, x ইজ ইকুয়াল টু 2t, x ইজ ইকুয়াল টু 2/t, x is equal to 2/t square, v is equal to 2x। তোমাকে এই সব ক্ষেত্রে বের করতে হবে, কি বের করতে হবে না, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, তোমাকে বের করতে হবে ভেলোসিটি, ঠিক আছে? প্রত্যেকটা এর জন্য তোমাকে অ্যাক্সিলারেশন ভেলোসিটির ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে 3 নাম্বার, 4, 5, 6। আর তার মধ্যে এটা 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 আজ করানো হয়ে গেছে, শুধু 4, 5, 6 করানো হয়নি। এই 4, 5, 6 তুমি বাড়িতে করে নিয়ে আসবে। এই 4, এই 5, এই 6, এই 3, এটাও করানো হয়ে গেছে, এটাও করানো হয়ে গেছে। 4, 5টা তোমাকে বাড়িতে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখান থেকে করা যেতে পারে 4-এর কোয়েশ্চেনটা। আমি কি বললাম যে পজিশনের সঙ্গে টাইমের এই রিলেশন, ফাইন্ড রিলেশন বিটুইন v and x and a and x, এইটা তুমি বাড়িতে করে নিয়ে আসবে। না পারলে x is equal to 2/t বলে দিয়েছে, ফাইন্ড রিলেশন বিটুইন v and x and a and x, মানে ভেলোসিটির সঙ্গে x এর রিলেশন বের করতে হবে, তোমাকে অ্যাক্সিলারেশনের সঙ্গে x এর রিলেশন বের করতে হবে, ঠিক আছে? তো এইগুলো যদি করে নাও তাহলে আমি শান্তি। তবে হ্যাঁ, চেষ্টা করে আসবে, এতটা চেষ্টা করে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তারপরে নেক্সট লেকচার থেকে আমরা ওই যে বললাম মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে ডিসকাশন হবে, ঠিক আছে? চলো আজকে বাই।